ছাত্র আন্দোলনের ছাত্রদের মধ্যে দুভাগ হয়ে গেছে। একটা শ্রেণী বলছে যে শুধুমাত্র কোটা নিয়ে চললে হবে না, পুরো খোল নলচে বদলাতে হবে, দেশকে এই শেখ হাসিনার সরকার মুক্ত করতে হবে। এটা কি আদেও শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিল, নাকি ছাত্রদেরকে সামনে রেখে আমরা হিন্দিতে বলি একটা কথা বালিকা বাখরা, তাদেরকে বালিকা বাখরা বানিয়ে অন্য কোন শ্রেণী কার্য উদ্ধার করতে চাইছিল? এই বিএনপি এর আগে যখন ক্ষমতায় ছিল তারা কি করেছে আমরা জানি না, তারা আজকে কথা বলছে। দেবজ্যোতি বাবু, বাংলাদেশে এই ভারত বিরোধিতা নতুন নয়, সেটা ৭১ সাল এবং পাকিস্তান আমল থেকেই চলছে। সেইটারই একটা কন্টিনিউয়েশন কিন্তু এখন চলছে। আমরা অনেক দিন ধরেই দেখছি যে যখনই বাংলাদেশের মধ্যে রাজনৈতিক কোনো অস্থিরতা তৈরি হয়, সবসময় ভারতকে সেখানে টেনে আনার একটা প্রচেষ্টা হয়। এখানেও এবারেও ঠিক একই জিনিস হচ্ছে। এবং বাংলাদেশে এবার যে নির্বাচন হলো, সেই নির্বাচনের আগে আমরা দেখেছি যে কিভাবে আমেরিকা এবং আরও কিছু পশ্চিমী শক্তি সেখানে যাতে নির্বাচন না হয় তার জন্য প্রচণ্ড চেষ্টা করে। মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত আমেরিকায় ছিলেন, বাংলাদেশে ছিলেন, পিটার হাস, উনি প্রচুর মিটিং করেন বিএনপির সাথে এবং অন্যান্য বিরোধী দলের সাথে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে দিল্লির একটা ইন্টারভেনশনে এই ইলেকশনটা হয় এবং ইলেকশনে আবার আমরা দেখেছি যে শেখ হাসিনা তৃতীয় এবং চতুর্থবারের জন্য আবার সরকার গঠন করেন। কিন্তু তারপর থেকেই আবার একটা অস্থিরতা তৈরি করবার প্রচেষ্টা ক্রমাগত হয়ে চলেছে। বিএনপি এখন যে দল, সে দলে বিএনপির নেত্রী খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার ছোট ছেলে আগে রাজনীতি করতেন, উনি মারা গেছেন। বড় ছেলে ইংল্যান্ডে রয়েছেন এবং সেখান থেকে উনি নানা ধরনের বিবৃতি দেন এবং উস্কানিমূলক কথাবার্তা বলেন। জামায়াতে ইসলামী, যাকে আমেরিকা খুব পছন্দ করে, জামায়াতে ইসলামী একটি ব্যান্ড অর্গানাইজেশন। আমরা জানি যে সেখানে বিচার বিভাগীয় প্রক্রিয়াতে জামায়াতে ইসলামীর এমিরকে ফাঁসি দেওয়া হয় এবং সেটি একটি এখন ব্যান্ড অর্গানাইজেশন। কিন্তু তাদের প্রচুর ফলোয়ার্স বাংলাদেশে রয়েছে। বাংলাদেশে যে মাদ্রাসাগুলো রয়েছে, যে কওমি মাদ্রাসাগুলো রয়েছে, উগ্র মৌলবাদী যে সংগঠনগুলো রয়েছে, তারা সবসময় শেখ হাসিনাকে সরকার থেকে যাতে এই সরকার চলে যায় তার জন্য একটা প্রচেষ্টা সবসময় চালিয়ে যাচ্ছে। অবশ্যই এই যে ছাত্র আন্দোলন কোটা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু সেটা আস্তে আস্তে আমরা দেখতে পেলাম একটা উগ্র মৌলবাদী রূপ ধারণ করছে এবং ভারত বিরোধী যারা শক্তিগুলো রয়েছে তারা ভীষণভাবে এই প্রচেষ্টার মধ্যে রয়েছে। আজকে অ্যাপেলেট ডিভিশন সুপ্রিম কোর্ট বাংলাদেশ যে রায় দিয়েছে, তাতে কিন্তু যে সমস্যা নিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল সেটার একটা বেশ ভালো সমাধান আমরা দেখতে পাচ্ছি। এরপরেও যদি এই আন্দোলন চলতে থাকে তাহলে বুঝবো যে এটা শুধুমাত্র একটি কোটা বিরোধী আন্দোলন নয় এবং এটার মধ্যে কিন্তু আন্দোলন কিন্তু চলার মতো ইঙ্গিত দিচ্ছে। বিএনপির একটা শ্রেণীও দিচ্ছে, ছাত্র আন্দোলনের মতো একটা শ্রেণীও দিচ্ছে। অনেক মৃত্যু হয়েছে, সেই মৃত্যুটা অনেকগুলো মৃত্যু হয়েছে, এটা আমাদের স্বীকার করতে হবে। এবং এটা বাংলাদেশ সরকারের নিশ্চয়ই একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার, যে তারা এটাকে আগে থেকে আন্দাজ করতে পারেনি এবং এটা কন্ট্রোল করতে পারেনি। এবং বাংলাদেশের যে ছাত্র স্টুডেন্ট সুইং আছে আওয়ামী লীগের, তারা হয়তো এতটা ভীষণভাবে এই পুরো জিনিসটার মধ্যে না ঢুকলেও পারত এবং সরকার হয়তো এটাকে আরও অনেক ভালোভাবে ছাত্ররা সন্তান সম তাদের একটু আরো সেনসিটিভলি ট্যাকেল করলে নিশ্চয়ই ভালো হতো। আমি আপনার কথা সহমত, কিন্তু আমি এখানে দীপাঞ্জন বাবু রয়েছেন, আমি জানি না দীপাঞ্জন বাবু কি বলবেন। সেনসিটিভলি ট্যাকেল করতে পারতো যে ছাত্রের নাম করে যারা এসে মেট্রো জ্বালাচ্ছে, জেল ভাঙছে, দাগি জঙ্গিদেরকে বার করে নিচ্ছে, তারা বলছে তারা রাজাকার এবং তার সঙ্গে তারা সংবাদ মাধ্যমের দপ্তরে আগুন লাগাচ্ছে, পার্টি অফিসে আগুন লাগাচ্ছে, ভাঙচুর করছে। এরা কি সত্যি সত্যি ছাত্র আন্দোলন বলে মনে হচ্ছে? এবং তাদের মধ্যে একটা শ্রেণী এখনো পর্যন্ত বলে যাচ্ছে যে এখন আমরা থামবো না, আমাদের পুরো পরিবর্তন চাই। এদের ইন্টেনশন কি আদৌ ছিল, এদের উদ্দেশ্য আদৌ ছিল শুধুমাত্র কোটাটাকে থেকে সরিয়ে দেওয়া? কারণ যদি তাই উদ্দেশ্য থাকতো তাহলে শেখ হাসিনা সরকার তো অনেক আগে বলেছে তারাও কোটা চায় না, তারা তো নিজেরা বলেছে তারা কোটা চায় না। তাহলে এগুলো কিসের জন্য করা হচ্ছিল এতদিন পর্যন্ত? এই যে এখন জানতে পারা যাচ্ছে ওখানে নাকি একটা দ্বীপে নাকি আমেরিকা থেকে বেস ক্যাম্প মিলিটারি ঢোকাতে চেয়েছিল, এখন বেস ক্যাম্প বানাতে চেয়েছিল। এর আগে বিএনপি যারা এখন এত বড় বড় কথা বলছে, সেই বিএনপির সময়তে একাধিক উগ্র মৌলবাদী জঙ্গির কার্যকলাপ হয়েছে সে দেশে, সরাসরি পাকিস্তান থেকে আর্মস গেছে। এদের আসল উদ্দেশ্যটা কি ছিল তাহলে? আদৌ কি মনে হয় এটা ছাত্র আন্দোলন, কোনো সুস্থ ছাত্র আন্দোলন? দীপাঞ্জন বাবু, দেখো, আমার আগের বক্তা যেটা বললেন সেটা আমি বহুলাংশে সহমত যে বাংলাদেশের ইন্টেলিজেন্স কমপ্লিটলি ফেল করেছে। কারণ
ভারতবর্ষের আমাদের বৈদেশিক ইন্টেলিজেন্স এজেন্সি কিন্তু বাংলাদেশ সরকারকে বারবার সতর্ক করেছে, এবং সাম্প্রতিককালে যতটুকু শুনতে পাওয়া যাচ্ছে, কারণ এগুলো তো কনফার্মেশন অফিসিয়ালি দেওয়া সম্ভব নয়, তাও টিভি চ্যানেলে বসে, যে শেখ হাসিনা যখন এসেছিলেন রিসেন্টলি ভারতবর্ষে, তখনও কিন্তু ওনাকে এটা নিয়ে সতর্ক করা হয়েছে যে শুধু ভারত বিরোধী নয়, বাংলাদেশের যে এই শেখ হাসিনা বাজেদের যে সরকার, সেটার বিরোধী একটা সাংঘাতিক ষড়যন্ত্র চলছে। হয় উনি ওটাকে গুরুত্ব দেননি, অথবা গুরুত্ব দিলেও ওনার ডিপার্টমেন্ট, পুলিশ, আর্মি, ইন্টেলিজেন্সে বিদেশি শক্তির ইনফিল্ট্রেশনটা খুব বেশি হয়েছে, সেজন্য এগুলোকে এক্সিকিউট করা হয়। তুমি যদি দেখো পরপরে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি যে এটা এখন ছাত্র আন্দোলন, আমি এটাকে মানতে চাই না যে শুধুমাত্র ছাত্র আন্দোলন। বাংলাদেশের 63-64টা সম্ভবত জেলার মধ্যে 43-47টা মানে 75% জেলাগুলোতে আউট অফ কন্ট্রোল চলে গেছে অ্যাডমিনিস্ট্রেশন। শুধু ছাত্র আন্দোলন হলে এটা হয় না, ছাত্রদের এত বড় একটা সংগঠিত ব্যাপার রয়েছে এতগুলো 75% জেলাতে, আমি বিশ্বাস করতে তৈরি নই। অন দ্য কন্ট্রারি, যে কথাটা বলছেন যে জামাত এবং বিএনপি, তাদের কিন্তু গ্রাসরুট লেভেলে সারা বাংলাদেশে প্রতি কটা জেলা, ব্লক, সাব ডিভিশন, গ্রামের কিন্তু সংগঠন রয়েছে। সেই সংগঠনগুলো যে চুপচাপ কাজ করেছে সেটা বোঝা যাচ্ছে, এবং এটা কোনো মতেই শুধু ছাত্র আন্দোলন নয়, এটা পরিষ্কার দ্বিধাহীনভাবে বলতে হয়, যতটুকু খবর আমরাও পাচ্ছি, যে চায়না চীনের প্রত্যক্ষ মদতে, প্ল্যানিং এ, তার আন্ডারে পাকিস্তানের আইএসআই, বাংলাদেশের বিএনপি, জামাত, এরা একসঙ্গে কাজ করছে, এক্সিকিউশনটা এরা করছে। এবং তুমি দেখো যে এই যখন ভারত বাংলাদেশ রেল চুক্তিটা হওয়ার পর কিন্তু একটা তীব্র প্রতিরোধ গড়ার চেষ্টা চলছে বাংলাদেশে, যে বাংলাদেশের মধ্য দিয়ে যেন ভারতের রেল না ঢোকে। ঠিক, কারণ এটা কিন্তু পুরো স্ট্র্যাটেজি। আজকে যদি কলকাতা ইস্টার্ন কমান্ড হাই কমান্ড থেকে, ইস্টার্ন কমান্ড থেকে যদি নর্থ ইস্ট স্টেটে বাই রোড মণিপুর, মিজোরামে যদি আর্মি লজিস্টিক যেতে হয়, ডিপ কোনো একটা সাংঘাতিক ডিস্টার্ব সিচুয়েশন বা যুদ্ধের একটা পরিস্থিতি, 48 ঘন্টা লাগবে বাই রোড, এবং হিল এরিয়া, হস্টাইল নেচার, বাই ট্রেন গেলে সেটা 7 থেকে 8 ঘন্টায় পৌঁছাবে। আর এই 30 ঘন্টা কিন্তু 30-40 ঘন্টা চীনের জন্য প্রচন্ড ক্রিটিক্যাল। এবং এই রেল প্রজেক্টের পরে এটা চূড়ান্ত সীমায় গেছে। তার একটা ছোট্ট নমুনা কিন্তু আমরা দেখেছি যে এই ভারত আর সাউথ আফ্রিকার টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে একটা ক্যাচ নিয়ে, সূর্যকুমার যাদবের ক্যাচ নিয়ে যেরকম সংগঠিতভাবে ফেসবুকে বিপ্লব হলো, দেখা যাচ্ছে যে কি সাংঘাতিক ভারত বিরোধিতা, সেটা চোখের সামনে চলে এসেছে। তিস্তা প্রজেক্টে চায়না ঢুকতে পারলো না, এই যে কারণগুলো, এটা কিন্তু বাংলাদেশের হাসিনাবাজের এমনিতে খুব একটা গুড বুকে নেই, আমেরিকারও নেই, চীনেরও নেই। এবং এই ঘটনাগুলো ওনাকে আরো এরা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব ডিস্টেবিলাইজ করতে। দুর্ভাগ্যক্রমে ভারতবর্ষ কিন্তু এর এফেক্ট হবে, এবং আমরা এখনো কিন্তু সেই সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, হিন্দু, মুসলমান এইসব নিয়ে লেগে রয়েছে। এটা আমরা বুঝতে পারছি না যে বাংলাদেশে যা হচ্ছে তা ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটিতে সাংঘাতিক ইম্প্যাক্ট হবে। ঠিক, কারণ ভারত বাংলাদেশ একটা বিশাল বর্ডার, এবং যদি আমাদের এখানে দেখো যেটা মমতা ব্যানার্জি বলেছেন, এটা কিন্তু ইউএনও রেজলিউশন রয়েছে 194 ক্লজ 3-তে, যে এই রেফিউজি রেজলিউশন রয়েছে, কিন্তু সেটা কেন্দ্রীয় সরকার দেবে। এবং মমতা ব্যানার্জি এটা বলেওছেন যে এটা আমার বলার অধিকার নেই, দ্যাটস ফাইন, কিন্তু ওটা নিয়ে আমরা এখনই রাজনীতি না করে আমরা যেন কেন্দ্র রাজ্য সুসম্পর্ক রেখে খুব ওয়েল কোঅর্ডিনেট করে আমরা কিন্তু যেন বর্ডারটা কন্ট্রোল করি। নাহলে এই ইনফিল্ট্রেশনে বাংলাদেশ থেকে শরণার্থীর নাম করে যদি ভারত বিরোধী শক্তি ভারতবর্ষে ঢোকে, সেটা ভারতের জন্য সাংঘাতিক বিপজ্জনক। এটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ ভারতের ন্যাশনাল সিকিউরিটি ডাইরেক্টলি ইম্প্যাক্ট হবে এর জন্য। স্বর্ণালী, একদমই তাই, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে যদি সত্যি সত্যি শরণার্থীর নাম করে ভারত বিরোধী শক্তি এখানে ঢুকে পড়ে, আপনি নিঃসন্দেহে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ইউএন রেজলিউশন, কিন্তু ঘটনাচক্রে আবারও একই কথা বলে এই বিষয়টা নিয়ে কেন উনি বলছেন বা কি জন্য আমার জানা নেই, কিন্তু যেহেতু একদম সব থেকে বেশি দীর্ঘ বর্ডারটা শেয়ার করা হয় পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের, সেক্ষেত্রে প্রশ্ন জাগে যে কিসের ভিত্তিতে উনি তো জানেননি যে যেটা নিয়ে ভারতের সিদ্ধান্ত নেওয়ার কথা, তাহলে উনি বিষয়ে মন্তব্য করছেন কেন? আমি জাস্ট একটা ছোট্ট পরিসংখ্যান দেখাবো যারা এই মুহূর্তে দেখছেন, যে সত্যি সত্যি এর আগের ছবিটা এতদিন পর্যন্ত কিরকম ছিল। 1971-এ ভারতে শরণার্থী ছিল প্রায় 1 কোটি, পশ্চিমবঙ্গে তার মধ্যে ঢোকে 72,35,916 জন।
এরপর যদি সত্যি সত্যি কোনো মুক্ত মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমার দরজা ঠক ঠক করলে তাদেরকে আশ্রয় দেওয়ার যেটুকু দায়িত্ব আমি পালন করব ইউএন রেজলিউশন অনুযায়ী, তাহলে মানুষের মনে প্রশ্ন জাগবে না, ভয় জাগবে না? অনিন্দ্যবাবু, আপনারা ভুল তথ্য পরিবেশন করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা আমার বিষয় নয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা বলার পর শোনার পর আমি যদি ওনার বিষয় না হবে তাহলে উনি এটাকে মন্তব্য করতে গেলেন কেন? বলছেন এখানে যারা বাংলাদেশি লোকেরা আছে তারা যারা ঠিকভাবে থাকেন, দরজা ঠক ঠক করে বিষয়টা কোথায়? উনি তো বলছেন, আজকে দীপাঞ্জন দাদা যে কথাটা বললেন যথার্থ কথা বললেন। মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেনি, উনি বলছেন এটা আমার বিষয় নয়, আপনারা জোর জবরদস্তি এটা চালানোর চেষ্টা করছেন। চালিয়ে দেখুন। শোনা যায় আরো একবার, আমি টিমকে বলবো আরো একবার চালাতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে।